আরে টেস্ট ম্যাচ ভাই, এতদিন পরে একটা টেস্ট ম্যাচের মতো টেস্ট ম্যাচ দেখলাম। ঠিক আছে, প্রথমত যে কথাটা আমি বলতে চাই যে 5 দিন চলা টেস্ট ম্যাচ আমি অনেক দিন পর দেখলাম। লাস্ট মনে গ্যাবাতে দেখেছিলাম যে টুটা হে গাবা কা ঘমন্ড, ওটাতে 5 দিন চলেছিল। তারপর আমার সত্যি মনে নেই কবে 5 দিন চলেছিল সত্যি। যদি কারো মনে থাকে ভাই প্লিজ কমেন্ট করে যাও। তো একটা ঐতিহাসিক জয়ের সম্মুখীন হয়ে গেছি আমরা এজব্যাস্টনে। প্রথমবার ভারতীয় টিম একটা টেস্ট ম্যাচ জয় করেছে এবং সিরিজ হয়ে গেছে 1-1। ঠিক আছে, পুরো টেস্ট নিয়ে আমরা একটু ডিটেলসে কথা বলবো, সেটার জন্য এই ভিডিওটা। প্রথমে ডেট বলে দিই, 2 তারিখে শুরু হয়েছিল, 2 থেকে 6 অবধি। ঠিক আছে, এজবাস্টন বির্মিংহামে। টস যদি আমি বলতে চাই, বেন স্টোকস ভাই আগের টেস্ট ম্যাচের মতো ওভার কনফিডেন্স হয়ে এবারও টসে জিতে বল নেয়। অদ্ভুতভাবে শুভমান গিলও বলেছিল যে টসে জিতে সেও বল করতে চায়। ঠিক কেন বলেছিল আমি জানি না, বাট ঠিক আছে, ইটস ওকে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে এবং 587 রান করে, যেইখানে আমাদের এক ওপেনার যশস্বী জয়সওয়াল 87 করে, রবীন্দ্র জাদেজা 89 করে, ওয়াশিংটন সুন্দর 42 করে এবং যে রানটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, যে রানটা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, 269, দ্য সেম নাম্বার অফ বিরাট কোহলি ইন ইন্ডিয়ান টেস্ট ক্যাপ। ওকে, 269 করে শুভমান গিল 387 বলে, যেখানে 30টে 4 এবং 3টে 6 আছে। ওকে, 120 রান ভাই 4 মেরেই করে দিয়েছে। পুরো ইনিংসটা নিয়ে যদি আমি বলতে চাই, এই যে 269 রানের ইনিংসটা, এটা মানে প্রথমত এটা একটা স্টেটমেন্ট ওয়ার্ল্ডের কাছে যে ভারতীয় ব্যাটসম্যানরা সেই ক্যাপেবল হয়ে গেছে যে যে কোনো মহাদেশে যে কোনো পরিস্থিতিতে তারা রান করতে পারে এবং বড় বড় রান করতে পারে। পুরো ইনিংসটা যদি তোমরা দেখে থাকো, লাইভ দেখে থাকো, তো আমার মনে হয় না যে একটা শটও তোমাদের মনে হবে যে এটা রিস্ক হয়েছে, এটা বাজে শট, এটা লেগে গেছে, মিডিল ব্যাট হয়নি, এরকম কোনো কিছু নেই। প্রত্যেকটা শট মানে যেটাকে বলা হয় ক্লাসিক্যাল টেক্সট বুক ব্যাটিং। আমি যখন খেলতাম তখন চেষ্টা করতাম যতটা পারা যায় ক্লাসিক্যাল খেলা যায়, কারণ টেক্সট বুক ব্যাটিং করতেও যতটা ভালো লাগে, দেখতে তার থেকেও বেশি ভালো লাগে। শুভমান গিল এক একটা শট ভাই, সে তুমি কাভার ড্রাইভ বল, সে তুই ডিফেন্স বল, সে তুই ফ্লিক বল, সে তুই শর্ট আর্ম জ্যাব বল, যে কোনো শট শুভমান গিলের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো, জাস্ট ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, যে ফুট মুভমেন্ট, যে হেড স্টেবিলিটি, যা যা চাই একটা মহান ব্যাটসম্যানের সার্ভাইভ করার জন্য পিছে সব কটা শুভমান গিলের আছে। তো ভাই এই রানটার সঙ্গে সঙ্গে কতগুলো রেকর্ড হয়ে গেছে, যেটার মধ্যে প্রথম এবং সবথেকে ইম্পর্টেন্ট রেকর্ড হচ্ছে হায়েস্ট ইন্ডিভিজুয়াল রান ইন ইংল্যান্ড, হায়েস্ট ইন্ডিভিজুয়াল ক্যাপ্টেন রান ইন ইংল্যান্ড, মানে ক্যাপ্টেন হয়ে ভারতীয় ক্রিকেটের টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হয়ে হায়েস্ট ইন্ডিভিজুয়াল রান। একটা টেস্টে 400-র বেশি রানের নাম্বার 3তে আছে, 402 কি 403 এরকম শুভমান গিল এই টেস্টটা রান করেছে। সেকেন্ড ইনিংসে শুভমান গিলের সেঞ্চুরি আছে, সেটা নিয়েও আমি আসবো। ঠিক আছে, 587 রান করতে ইন্ডিয়ার প্রায় প্রায় 140-145 ওভার মতো লেগেছিল। ঠিক আছে, ইংল্যান্ডের বোলারদের ভারতা করে দিয়েছিল ভাই, তবুও সোয়েব বাসের উইকেট নিয়েছে দুটো, জস টাং দুটো নিয়েছে, ক্রিস ওকস দুটো নিয়েছে, ব্রাইডেন কার্স একটা নিয়েছে। ঠিক আছে, এমন কিছু বিরাট আহামরি বোলিং করেনি ইংল্যান্ড আমার মনে হয়, এবং বাকি সবাই বলছে যে এই বোলিং লাইন আপটা ইংল্যান্ডের সব থেকে উইকেস্ট বোলিং লাইন আপ। হ্যাঁ, আমারও মনে হয় ক্রিস ওকস বাদে সেরকম এক্সপিরিয়েন্স কেউ নেই যে কাউকে টেক অন করে, যদি ইচ্ছে থাকে, যদি কন্ডিশন সেরকম হয়। ক্রিস ওকস একটু এক্সপিরিয়েন্স আছে, অনেক দিন থেকে খেলছে, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, লাইন লেন্থের কন্ট্রোল সচরাচর এক্সপিরিয়েন্স থেকেই আসে, বল করে 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 লাইন লেন্থের কন্ট্রোল আসে। ঠিক আছে, এবার যখন ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নামে তখন 407 রান করে, এইখানে দুটো সেঞ্চুরি আমরা দেখতে পাই। 81 কি 82 রানে, 84 রানে 5টা উইকেট পড়ে গেছিলো। তারপরে ভাই 6 নম্বর উইকেট পড়েছে 387, মাঝখানে একটা হিউজ পার্টনারশিপ হয় আমাদের হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের মধ্যে। দুজনেই সেঞ্চুরি করে, হ্যারি ব্রুক করে 158 এবং জেমি স্মিথ করে 184। ভাই যে দুটো ইনিংস হয়েছে, আমি যেটা ভালো সেটাকে ভালো না বলার কোনো কারণ নেই। জেমি স্মিথ যেভাবে খেলেছে, স্পিন হোক, পেস হোক, অ্যাটাকিং ক্রিকেট, ব্যাস বল ক্রিকেট, দুই পোস্টার বয় আমাদের, দুজনেই ইয়াং, দুজনেই সবে সবে ইংল্যান্ড ক্রিকেটে এসছে। হ্যারি ব্রুকের একটা ট্রিপল সেঞ্চুরি আছে, কিছু ইনিংস হ্যারি ব্রুক খেলে নিয়েছে, বাট জেমি স্মিথ এই সবে এসেছে, তো সে ফ্রেশনেসটা আছে, এখনও সেরকমভাবে কেউ তাকে অ্যানালাইজ করেনি। সো ঠিক আছে, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান। ঠিক আছে, জেমি স্মিথের একটাই প্রবলেম আছে, ওই যখন ইনসুইং আসে প্যাডের উপরে, 4th বা 5th রাউন্ড থেকে ইনসুইং আসে মিলি স্টাম্পের উপর কি অফ স্টাম্পের উপর, তখন ওর ব্যাটটা যখন নিচে আসে অ্যাক্রস হয়ে আসে, ওই যে ব্যাট প্যাডের মধ্যে গ্যাপ হয়ে যায়, ওইখানেই ভাই কিছু করার নেই, বোল্ড হয়েছে সেটাই। ওকে, এরপর ইন্ডিয়ার বোলিং, যেটার জন্যে আমরা টেস্ট ম্যাচ জিতে, যেটা নিয়ে আমি সবসময় বলি যে ব্যাটসম্যানরা স্টেজ সাজায়, বোলাররা ম্যাচ জেতায়।
ওকে, আমাদের 2 ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ। আকাশদীপকে নিয়ে কিচ্ছু বলার নেই ভাই। প্রথমবার আকাশদীপের খেলা দেখে আমার মনে হয়ে গেছিলো যে এই বোলারটা স্পেশাল বোলার। যেভাবে ওর হাত থেকে বল ছাড়ে ভাই। প্রথমত আকাশদীপ একটু লুজ গ্রিপ করে, তাই ব্যাক স্পিনটা বেশি পায়। যেহেতু ব্যাক স্পিন বেশি পায়, ওয়াবল হওয়ার চান্স একটু বেশি থাকে, এবং যে চান্সটা সবথেকে বেশি থাকে যে সিম মুভমেন্ট। আকাশদীপের সবসময় সোজা সিমে বল পড়ে, এবং যেহেতু সোজা সিমে বল পড়ে, ইংল্যান্ড কন্ডিশন হোক, অস্ট্রেলিয়া হোক, আমরা বিজিটিতেও দেখেছি বল ল্যাটারাল মুভমেন্ট করে ভাই, যেটা সুইংয়ে আমরা সুইং আর সিম মুভমেন্টে যদি পার্থক্য না জেনে থাকি আমাকে কমেন্ট করে যাও, আমি অবশ্যই সেটা নিয়ে ডিটেলসে ভিডিও আনবো, ঠিক আছে। আকাশদ্বীপে যেহেতু সিম পজিশন পারফেক্ট, সিম মুভমেন্ট হয়, সেই জন্য আকাশদ্বীপ নতুন বলে লিথেল, এবং সেই লিথেলনেসটা আমরা এই পুরো টেস্ট ম্যাচ জুড়ে দেখেছি, কি ফার্স্ট ইনিংসে কি সেকেন্ড ইনিংসে। কিন্তু হ্যাঁ, আমরা যদি এখানে ডিএসপি সিরাজের কথা না বলি তাহলে ফ্যান্সরা আমাকে মারবে। ডিএসপি সিরাজ প্রথম ইনিংসে 6 উইকেট নেয়, দন্দ্রনাথ সানসানাদা অসাম বোলিং করেছে, যে রকমের বোলিং হয়েছে, এবং ডিএসপি সিরাজ যে রেসপেক্টটা পাওয়ার যোগ্য সেই রেসপেক্টটা সে কোনো দিনই পায়নি। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বুমরার ওয়ার্কলোড ক্যাপাসিটি বেশি নয়। বুমরা মাইট বি স্পেশাল, বাট he cannot play whole series, he cannot play 5 test matches, he cannot play 7 ওডিআই সিরিজ। যদিও এখনও 7 ওডিআই সিরিজ হয় না, বাট 4-5টে ওডিআই থাকলেও বুমরাকে একটাতে অবশ্যই রেস্ট করতে দেওয়া হয়। তো সিরাজ এমন একটা বোলার হয়ে যায় সেখানে, যে অ্যাটাকও করতে পারে, চাপ মেনটেনও করতে পারে, এবং যেটা সবথেকে বড় এবং সবথেকে ইম্পর্টেন্ট, লম্বা স্পেল। সিরাজের স্পেলগুলো ভাই, সে বল করতেই থাকে মেশিনের মতো, একই জায়গায় পড়ছে তো পড়ছেই, পড়ছে তো পড়ছেই। বিরাট ব্যাপার, এটা ছোটোখাটো ব্যাপার না, এটা ফাস্ট বোলারের জন্য 20 ওভার, 25 ওভার, 30 ওভার, ইটস নট ইজি, অ্যাবসোলুটলি নট ইজি। সে যেরকমই বোলিং অ্যাকশন হোক, যেরকমই স্পিড হোক, যে ল্যান্ডিং হয়, যারা ফাস্ট বোলার তারা বোঝে যে পায়ের উপর কতটা প্রেসার হয়, ঠিক আছে। তো আমাদের 2 পেসার নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়, ঠিক আছে। একজন 6টা, একজন 4টা বলেই দিয়েছি। ইন্ডিয়া 180 না 187 রান মতো লিড ছিল, এবং যখন সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ব্যাট করতে নামে আবার 427 রান করে। এইখানে 161 রান করে আমাদের কাপ্তান এগেন, এবং দুটো ইনিংসে সেঞ্চুরি করার এই যে নজির, এটা ইয়াংগেস্ট ক্যাপ্টেন হিসাবে মনে হয় শুভমান গিল সবার আগে আছে, না থার্ড পজিশন আছে, এরকম কিছু একটা আছে। সো বহুত রেকর্ড হয়েছে এই টেস্ট ম্যাচটা, কিছু রেকর্ড হয়েছে, শুভমান গিলের পার্সোনাল হোক কি ইন্ডিয়ার হোক, ঠিক আছে। অল ওভার বিরাট টেস্ট ম্যাচ হয়েছে, আমি বিরাট খুশি। যেটার জন্য আমি সবথেকে বেশি খুশি ইন্ডিয়ার বোলিংকে নিয়ে, সেটা আমি আবার লাস্টে একটু এক্সপ্লেন করব, ঠিক আছে। সেকেন্ড ইনিংসে ঋষভ পন্তের যে রানটা 65 রান, ওইটা আলোচনার বিষয় হওয়া উচিত। কেন হওয়া উচিত না, ঋষভ পন্ত যে কন্ডিশনে এসেছিলো, যে সময় এসেছিলো, সে সময় ইন্ডিয়ার চাপে ছিল, এবং সে এসেই চালাতে আরম্ভ করে, ব্যাট ফ্যাট হাত থেকে বেরিয়ে যায়, সবে আমরা ছবি ফবি দেখেছি। তো তারপরে সে আউটও হয়ে যায়, কিন্তু ওই যে শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে 65 রান করে, যেখানে 3টে 6 এবং 8খানা 4 আছে, 58 বলে, ও পুরো রিদমটাই চেঞ্জ করে দেয়, পুরো গিয়ার শিফট করে দেয়, পুরোপুরি গিয়ার শিফট করে দেয়। এবং যে ফলটা লাস্টে এসে জাদেজা করে, জাদেজাও রান করে 69 রান করে 118 বলে। প্রথমে একটু স্লো স্টার্ট করে, কিন্তু তারপরে ও গিয়ার শিফট করে দেয়, যেহেতু ভিতর থেকে নোটিস এসেছিলো। ওকে গাইস, এরপরে ইংল্যান্ডকে টার্গেট খুব বড় মাপের দেওয়া হয়, 608 রানের টার্গেট, যেইখানে ইন্ডিয়ার বোলিং মানে আগুন বর্ষায় ভাই। 4th দিনের লাস্ট সেশনে ইন্ডিয়া ব্যাট ছেড়ে দেয়, এবং ইংল্যান্ডের ওই দিনই 3 উইকেট ফেলে দেয় ভাই, 3খানা উইকেট ফেলে দেয়। তারপরে 7খানা উইকেট পরের দিন ফেলে, এবং আকাশদীপ এইখানে তার প্রথম 5 উইকেট নেয়, অ্যাকচুয়ালি 6 উইকেট নেয়, 21 ওভার বল করে 99 রান দিয়ে 6 উইকেট, ঠিক আছে। এছাড়া বাকি সবাই একটা একটা করে উইকেট পায়, সিরাজ একটা, প্রসিদ্ধ কৃষ্ণা একটা, রবীন্দ্র জাদেজা একটা, ওয়াশিংটন সুন্দর একটা। তো আমি যেটা সবসময় বলেছি যে ব্যাটসম্যানরা ম্যাচ সেট আপ করে, বোলাররা ম্যাচ জিতায়। ইউ কান্ট উইন এ ম্যাচ ইফ ইউর বোলার লুজেস রানস ম্যান। তুই কোনোদিনও জিততে পারবি না, যতই বড় ব্যাটসম্যান হোক, সে যদি 200-300 রানও করে দেয়, যদি তোর বোলার একটা বোলারই 100 রান প্লাস খেয়ে যায়, কীভাবে জিতবে? কোনোভাবেই জেতা সম্ভব নয়, টেকনিক্যালি কোনোভাবে সম্ভব নয়। এই জন্যই যে যে টিমগুলো টুর্নামেন্ট জেতে, মানে আইসিসি ইভেন্ট জেতে, তাদের সব সময় আমরা দেখতে পাই যে বোলিং ইউনিট খুব স্ট্রং। ছাড়া ফিল্ডিং ইউনিটও স্ট্রং হওয়া উচিত। এই সিরিজে আমি জানি না কেন ইন্ডিয়ার এত ফিল্ডিং মিস হচ্ছে, সে স্লিপে ক্যাচ হোক, সে এমনি ফিল্ডিং মিস হোক, সে বাউন্ডারি লাইনে মিস হোক, ফিল্ডিং মিস হচ্ছে, ঠিক আছে, একটু হচ্ছে, মানে এটাই ইউজুয়াল না। আমি কোনোদিনও ইন্ডিয়া টিমে এরকম পরপর ফিল্ডিং মিস দেখিনি। হ্যাঁ, ফিল্ডিং মিস হতেই পারে, 1-2টা এদিক ওদিক বেরিয়ে যেতেই পারে, সেটা ঠিক আছে, বাট এরকম ফিল্ডিং মিস আমি কোনোদিনও আজ অব্দি দেখিনি। কারণ সে 2013 সালে মহেন্দ্র সিং ধোনি যে ফিল্ডিং ইউনিটটাকে তৈরি করেছিল, দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফিল্ডিং সাইড অফ ইন্ডিয়া, ঠিক আছে। সেই
2004-5 মোহাম্মদ ক্যাপ এবং যুবরাজ সিং ছিল বই কি, বাট দ্য বেস্ট ফিল্ডিং সাইড কেম ফ্রম 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপরে গাইস আমি খুব খুশি, এরপরে আমরা সোজা লর্ডসে যাব। এই জিতের পরে আমি জানি না টিমে কোনো চেঞ্জেস আসবে কি না। হ্যাঁ, লাস্টে আমি একটা কথা বলতে চাই, করুণ নাথ যদি এরকমই স্কোর করে আমার মনে হয় না ও এই সিরিজের পরে আর কোনোদিনও ইন্ডিয়া টিমের জার্সি পরতে পারবে। আমার এটাও মনে হচ্ছে না যে লর্ডসের টেস্টে আদৌ সে চান্স পাবে কি পাবে না, মনে তো হচ্ছে না। দেখা যাক গৌতম গম্ভীর তার ট্যাকটিক্স নিয়ে কী করে, আশা করি আরেকটা চান্স দেবে। কিন্তু লর্ডস টেস্টে যদি রান না হয় তাহলে করুণ নায়ারের পক্ষে কামব্যাক করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। এরপরে ফেয়ারি টেলের মতো হতে পারে, হয়তো সে সেখানেই 200 মেরে দিল। লোকজন ভাই সোশ্যাল মিডিয়াতে অলরেডি পোস্ট করে দিচ্ছে যে রবি শাস্ত্রী বিরাট কোহলিকে থ্যাংক ইউ জানিয়ে যে এরকম লায়াবিলিটিকে টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। আই মিন আমার খারাপ লাগছে, কারণ যে প্লেয়ারটা আমি করুণ নায়ারের 2024 সিজনের ফার্স্ট ক্লাস কেরিয়ার পুরোটা দেখেছি লাইভ প্রায়, সে রঞ্জি ট্রফি হোক, সে বিজয় হাজারে হোক, সে সৈয়দ মুস্তাক হোক, ঠিক আছে, তো সে যেভাবে খেলেছে, যে ফর্মে ছিল, হঠাৎ করে ইংল্যান্ডে এসে সেই ফর্মটা ড্রপ করে যায়। এবং এরকম নয় যে ইংল্যান্ডে এসে রান করতে পারছে না, প্র্যাকটিস ম্যাচে 200 করে। তো টাচ আছে, ফর্ম আছে, কিছু স্লাইডলি ছোটো ছোটো মিস্টেকের জন্য রান হচ্ছে না, মাইট বি মাঝে মাঝে ব্যাট লাকও দেখা দিচ্ছে। দেখা যাক। সবথেকে যেটা বড় বিষয়, থার্ড টেস্টে ইংল্যান্ডের তরফ থেকে জোফরা আর্চারও আসছে, তো ব্যাট বলের যে কন্টেস্টটা সেটা আরও ভালো বাড়তে চলেছে। যশস্বী জয়সওয়ালের সাথে জোফরা আর্চারের একটা ব্যাটেল হতে পারে, যেরকম বিজিটিতে হয়েছিল স্টার্কের সাথে। থার্ড টেস্ট লর্ডস নিয়ে আমার কোনো চাপ নেই, কারণ আমরা হিস্ট্রি যদি উল্টে দেখি তো বারবার আমরা লর্ডসই জিতে এসেছি। 2014 হোক তারপরে হোক, লর্ডস আমাদের মোটামুটি ফেভারে থাকে, ঠিক আছে। এবং ইংল্যান্ড যদি এরকম মানে কংক্রিট পিচ বানায়, কংক্রিট ইন দ্য সেন্স এরকম রোডের মতো পিচ বানায়, পাকিস্তানে পিচ লাগছে ভাই, এরকম পিচ আমি ইংল্যান্ডে অন্তত দেখিনি। আগে আমি বহুবার ইংল্যান্ডে খেলা দেখেছি, ওয়ান ডে হোক, টেস্ট হোক, যে কোনো ফরম্যাটের খেলা, ঠিক আছে, বল মুভমেন্ট হতো, অ্যাটলিস্ট হোয়াইট বলে তো 3-4 ওভার, 5 ওভার, 6 ওভার পর্যন্ত মুভমেন্ট হতো। টেস্ট ম্যাচে 15-17 ওভার পর্যন্ত মুভমেন্ট হতো। কোথাও না কোথাও মনে হচ্ছে ডিউকস বলকেও কিছুটা পাল্টানো হয়েছে ব্যাটিং ফেভারের জন্য, এবং পিচ তো পাল্টানো হয়েইছে। তো আমার এই ডিটেলসে অ্যানালিসিস ভিডিও দেখে তোমাদের কী মনে হয়, তোমাদের মতামত কমেন্টে জানিও। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে যাও, তাহলে কী হয়, মোটিভেশন আসে ভেতর থেকে, ঠিক আছে। জানি একটু লেটে লেটে ভিডিও আসে, একটু কাজ চলছে, একটু ঝামেলায় আছে জীবনে, সেগুলো শেষ হোক। আমি কথা দিচ্ছি যে কিছু টাইমের মধ্যেই সব কিছু ফিক্স হয়ে যাবে, এবং যেরকম রেগুলার ভিডিও আসতো, ভালো মাপের ভিডিও আসতো, সেরকমই ভিডিও আসবে, ঠিক আছে। আমি এসছি তাড়াতাড়ি এটাকে এডিট করি, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।